গল্পের নাম কালো ছায়া। লেখক এম.এইচ. নিলয়। রুমের দৃশ্য দেখে চোখ কপালে উঠে যায়। নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না। এটা কি করে সম্ভব? তবে কি সামথিং ইজ মিসিং? পরের দিন সকাল 10টা, গোয়েন্দা অফিস বসে সাদিয়া কান্না করেই চলছে। টিস্যু বক্স থেকে একের পর এক টিস্যু নিয়ে চোখের ও নাকের পানি মুছতে মুছতে ইউজ মি ভরাট করে ফেলছে। তবুও যেন কান্না থামার লক্ষণ নেই। সাদিয়ার এই অবস্থা দেখে ইন্টেলিজেন্ট চিফ শুভন প্রথমে কড়া 2 ধমক দিলেও পরে নিজের ভুল বুঝতে পারে। কারণ সাদিয়ার হাত দিয়ে প্রায় 100খানেক কেস সমাধান করা হয়েছে, কিন্তু এর আগে কখনো এমন শকড ও বিধ্বস্ত চেহারা ওর দেখা যায়নি। তার মানে ও বড় ধরনের কোনো দুর্ঘটনার শিকার হয়ে ভেঙে গুড়িয়ে গেছে। তাই সবকিছু ওর মুখ থেকে শোনার আগে সাদিয়াকে সেলফ কন্ট্রোলের জন্য ওয়েটিং রুমে বসিয়ে রেখে যার যার মতো নিজস্ব কাজ নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। এ ঘটনার ঘণ্টাখানেক পরে সাদিয়া নিখোঁজ। নিখোঁজ তো নিখোঁজ, সেলফোন, ফেসবুক, ভাইবার, হোয়াটসঅ্যাপ, এমনকি ওর বাসায় লোক পাঠিয়েও কোনো খোঁজ পাওয়া গেল না। কোথাও খুঁজে না পেয়ে আচমকা একটা ভয়ানক বিপদ সংকেতের আভাস দেখতে পেল বাকি এজেন্টরা। বিকাল 5টা, শায়লা বেগম অফিসে একজন ষাটোর্ধ্ব ভদ্রলোককে প্যান্ট, স্যুটটাই পরিহিত অবস্থায় বসতে থাকা দেখা গেল। মুখে কিঞ্চিত চিন্তার রেখা বিদ্যমান। অফিসের ভিতরে আর কেউ নেই। উনি একা বসে ধীরে ধীরে চা খাচ্ছেন। মিনিট 5 পর শায়লা বেগম প্রবেশ করলেন। লোকটির দিকে তাকিয়ে বিস্মিত হয়ে অতকে উঠলেন। এমন অপরিচিত আজীব লোকটিকে কখনো দেখেননি। আবার ওনারই অনুপস্থিতি তার অফিসে বসে নির্লিপ্তভাবে চা খাচ্ছেন। কি সব ঘটছে? অফিসের সিকিউরিটি ও অন্যান্য ইনচার্জদের উপর রাগে ফুঁসলে উঠলেন। পিয়নকে ডাকার জন্য কলিং বেলের উপর যেন চেপে বসলেন। 10 সেকেন্ডের মধ্যেই পিয়ন আবুল মিয়া হাসতে হাসতে ভিতরে ঢুকল আর 7-5 না দেখে ন ভেবেই বলল, ম্যাডাম কি দিব, ঠান্ডা নাকি গরম? দাঁতে দাঁত চেপে, তোর মাথা, তোরা কই থাকিস? বেল বাজালে আধ ঘন্টা লাগে আসতে। ম্যাডাম আমি তো। আবার বেয়াদবের মতো তর্ক করিস। কাকে কোথায় বসাতে হয় সেটাও তো ভুলে গেছিস। ওনাকে ওয়েটিং রুমে নিয়ে বসার দেখ কার কাছে এসেছে। আবুল মিয়া এবার সত্যি আবুল হয়ে গেল। ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থেকে খুক খুক করে বলল, ম্যাডাম আপনিই ফোন করে বললেন রইসুল সাহেবকে আপনার অফিসে বসাতে। রইসুল সাহেব? কথাটা বলেই শায়লা বেগম জিহ্বাতে কামড় দিয়ে দিলেন। গোয়েন্দারা মানুষ নাকি এলিয়েন? কি করে সুবন সাহেবকে চিনবেন? 30 বছরের স্মার্ট সুদর্শন ছেলেটি এখন ষাটোর্ধ্ব বুড়া চাচা, চামড়াতে ভাঁজ ধরে গেছে। অনেক কষ্টে নিজেকে কন্ট্রোল করে বলল, আবুল সরি ভাই, কাজের চাপে একদম ভুলে গেছিলাম। আচ্ছা তুমি যাও, প্রয়োজন হলে ডাকবো। আর কেউ ভিতরে আসতে চাইলে বলবে ম্যাডাম জরুরি মিটিং করছেন। আবুল মিয়া পানসে মুখে আবার সূর্যমার্কা হাসি হেসে বলল, জি আচ্ছা ম্যাডাম। কথাটি বলেই বেরিয়ে চলে যায় আর তৎক্ষণাৎ অটোডোর অটোমেটিক বন্ধ হয়ে যায়। তারপর সুবন সাহেব মুচকি হেসে রসিকতা করে বললেন, ম্যাডাম আপনার চোখ তো মনের কথা বলে না। এই দৃষ্টি দিয়ে কি করে কয়েকশো কোটি টাকার ব্যবসা সামলাচ্ছেন? ভাই আর লজ্জা দিবেন না প্লিজ। আর যে গেট আপ নিয়ে আসছেন, কার সাধ্য আছে রিকভারি করবে? ম্যাডাম এ লাইনে এমনই সব কার্যক্রম এত সিক্রেট ভাবে চলার পরও বিপদের শেষ নেই। আমার এজেন্টরা কোথাও না কোথাও আটকে যাচ্ছে, অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছেই, যেমন সাদিয়া। বলেই একটা দীর্ঘশ্বাস ফেললেন। সাদিয়া নামটা উচ্চারণ করে শায়লা বেগমও বিস্মিত হয়ে কেঁপে উঠলেন। মনে হলো এমন কিছু ঘটতে পারে পূর্বেই আজ করতে পারছিলেন। জি সাদিয়া, আপনার বাসা থেকে ফিরে এসেই আমার সব থেকে সাহসী ও দক্ষ এজেন্ট নিখোঁজ। ভাবা যায় এটা? শায়লা বেগমের বলার বোধ শক্তি হারিয়ে গেল। চোয়াল ঝরে যাওয়ার পরিস্থিতি। কোনো রকমে থতমত খেয়ে বলল, এটা কি করে সম্ভব? সেটা তো আপনি বলবেন। কি এমন ঘটেছিল গত রাতে যার দরুণে ঘটনা? সত্যি বড্ড চিন্তার ব্যাপার, কিন্তু এমন কিছু যে ঘটবে ঘুণাক্ষরেও বুঝতে পারিনি। ওকে, নো প্রবলেম, ওসব আমি সব বুঝে নিব। এখন আপনি শুধু বলুন গত রাতে কি ঘটেছিল, একটু ইতস্তত ও লজ্জিত ভাবে। এর আগে এমনটি কখনো হয়নি যেটা গত রাতে হয়েছিল। সাদিয়া আমাকে বলেছিল আমি যেন জেসিয়াকে গল্পের মাধ্যমে আটকিয়ে রাখি, পরবর্তী দিক নির্দেশনা না পাওয়া পর্যন্ত। তো জেসিয়া মেসেজ দিচ্ছে, গল্প চলছে।
গল্প চলছে, মেসেজ দিচ্ছে, তারপর কিছুই মনে নেই। যখন ঘুম ভাঙে তখন সময় 6টা। চোখ মেলে দেখি জেসিয়া আমাকে জড়িয়ে ধরে শুয়ে আছে, আর আমার শরীর শুধু চাদর দিয়ে ঢাকা। আমি অন্য কিছু খেয়াল না করেই জেসিয়াকে ঠাস করে চড় বসিয়ে দেয়। এটুকু বলেই শায়লা বেগম অ্যাবসেন্ট মাইন্ডে চুপ হয়ে যান, যেন কোথায় যান, যেন কোথাও হারিয়ে গেলেন। তাহলে কি জেসিয়া এসব করত? কিন্তু আশ্চর্য, আমার চড় খেয়েও জেসিয়া দিব্যি ঘুমাচ্ছিল। আমি ওকে আবার ধাক্কা দেয়, ও জাস্ট সাইড চেঞ্জ করে ঘুমাতেই থাকে। আমি সংবিত ফিরে খেয়াল করলাম আজ ধর্ষণের শিকার হয়নি। কাল যে অবস্থায় মেসেজ নিচ্ছিলাম সেই অবস্থাতেই আছি। তাহলে আমারও এমন প্রশ্ন মাথায় ঘুরপাক খাচ্ছিল। পরে ভাবলাম মেয়েটির হয়তো ঘুম বেশি, তাই কাল রাতে এখানেই ঘুমিয়ে পড়েছিল। যা হোক, ওয়াশরুম যাবার জন্য বিছানা ছেড়ে নিচে নামছি, আর ইলেকট্রিক শকড। ইলেকট্রিক শকড? ইলেকট্রিক শকটও এতটা বিধ্বস্ত হতাম না যতটা হয়েছিলাম ফ্লোরের উপরে মেয়েদের পার্সোনাল শর্ট ড্রেস দেখে, যেগুলো আমার ছিল না। এমনকি ওইটার আশেপাশে সিমেন্ট পড়েছিল। একটু তোতলানো। কি বলছেন এসব? কি ঘটেছিল তবে? আমি জানি না, তবে এটা বুঝতে পারছিলাম কেউ একজন আমার বেডরুমে ফ্লোরে ধর্ষণের শিকার হয়েছে। কি আশ্চর্য, জেসিয়া নয় তো? আমিও প্রথমে তাই ভেবেছিলাম, কিন্তু ঘুমের মধ্যেই ওর বডি চেক করে নিরাশ হয়, কারণ ওর মধ্যে কোনো চিহ্ন ছিল না। তবে সাদিয়া নয় তো? এটা জানা দেখার জন্য ওর বেডরুমে চলে যায়, কিন্তু আশ্চর্যের ব্যাপার ছিল রুম শূন্য। আমি হাঁক ডাক দেয়, কোন সাড়া নাই। পরে বাহির হয়ে লক্ষ্য করি মেইন দরজা খোলা। মেইন দরজা খোলা? বাড়ির বাহিরে আশেপাশে সব জায়গাতেই খোঁজ নিলাম, কিন্তু রেজাল্ট শূন্য। পরে গেজ করলাম হয়তো অফিসিয়াল কাজে বের হয়েছে, তাই চুপ হয়ে নিজেদের মতো কাজ করতে থাকি। যতই সময় যাচ্ছে কেসটা ততই জটিল হয়ে যাচ্ছে। তারপর হালকা কিছু গুরুত্বপূর্ণ কথাবার্তা বলে শুভন সাহেব বিদায় নেন। শায়লা বেগমে স্তম্ভিত হয়ে বসেই রইল। ভেবেই পাচ্ছেন না কি হচ্ছে আর কি ঘটতে চলছে। সাদিয়ার নিখোঁজ হওয়াটা ও অন্তর্বাসীমের কেস বারবার শুভনের মাথাতে ঘুরে বেড়াচ্ছে। তবে কি ওর সাথেই খারাপ কিছু ঘটেছে? না, সেটা কি করে হয়? তাছাড়া সাদিয়ার লাগানো ডিভাইস সিসি ক্যাম অ্যাক্টিভ আছে কিনা চেক দেওয়া দরকার। হয়তো ওখান থেকে কিছু একটা তথ্য পাওয়া যেতে পারে। কিন্তু মেয়েটির দেখা না পেলে কি করে সম্ভব? কেননা অনেক চেষ্টা করেও ডিভাইসের কানেকশন পাওয়া যাচ্ছে না। উপায়ন্তর না পেয়ে শুভন আরও 2জন এজেন্ট নিয়োগ দিল শায়লা বেগমের বাসার দিকে লক্ষ্য রাখার জন্য। ওরা বাসার বাহির থেকে অবজার্ভ করবে সারাদিন কে কে বাসার ভিতরে যায় আর কতক্ষণ অপেক্ষা করে বের হয়, আর বিশেষ করে রাতের বেলা কেউ ভিতরে যাচ্ছে কিনা। রাত 11টা। শায়লা বেগম বেডরুমে একা বসে হাজার রকম ভাবছেন। জেসিয়া অয়েল নিয়ে আসছিল, কিন্তু উনি আজ নিষ্প্রভ, তাই মেয়েটি কথা না বলিয়ে চলে যায়। তারপর কখন ঘুমিয়ে গেছেন মনে নেই। যখন ঘুম ভাঙে ঘড়িতে সময় সকাল 5টা 30 মিনিট। উঠেই নিজের বডি চেক করেন। দ্রুত না, আজ ধর্ষণের শিকার হননি। খুশি হবেন নাকি ম্লান হবেন বুঝতে পারলেন না, তবে একটু বিচলিত মনে হলো। দুপুর 2টা। শুভনের অফিসে বসে কথা বলছেন শায়লা বেগম। গতরাতের ব্যতিক্রম ঘটনা এবং এভাবে হুটহাট ঘুমিয়ে পড়া সহ নানান বিষয় নিয়ে কথা হচ্ছে। ম্যাডাম, আপনাদের ঘুম কি হুট করেই বেড়ে গেছে, নাকি আগেও এমন করে ঘুমাতেন? কেন বলুন তো? অনেক চিন্তা ভাবনা করে দেখলাম হয়তো আপনার বাসার খাবার সামগ্রী যেমন পানি, শরবত, চা, কফি এমন সব আইটেমে ঘুমের ঔষধ মিক্সড করা হচ্ছে। আপনি এভাবে বলবেন না প্লিজ, কারণ আপনার এমন কথা শুনে আমারই গলা শুকিয়ে আসতেছে। বুঝতে পারছি, কিন্তু ম্যাডাম পরিস্থিতিটা তো বুঝতে হবে আপনাকে। এই মুহূর্তে আপনাকেই শক্ত ভূমিকা পালন করতে হবে, যাতে পরিবারের অন্য সদস্যদের উপর কোনো প্রভাব না পড়ে। ঠিক আছে? তারপর শুভন হুট করেই এমন একটা কথা বলল, শায়লা বেগমের হার্টবিট বন্ধ হয়ে যাবার উপক্রম, যেন কানের ভিতরে বোমা ব্লাস্ট হলো। ম্যাডাম, আপনার মেয়েদের কি কখনো জিজ্ঞেস করছেন অথবা খোঁজ নিয়েছেন ওরাও ধর্ষণের শিকার হচ্ছে কি?